হ্যালো স্টুডেন্ট, আমি শর্মি দত্ত, গোপালপুর গার্লস হাই স্কুলের ভোকেশনাল ট্রেনার, ট্রেনিং প্রোভাইডার ওরিয়ন এডুটেক প্রাইভেট লিমিটেড আন্ডার দ্য প্রজেক্ট নেম CSSS VSC আন্ডার NSQF। সো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স সম্পর্কে। তোমরা ক্লাস 9-এর স্টুডেন্ট, তোমাদের জব রোল হচ্ছে গিয়ে ফিল্ড টেকনিশিয়ান অ্যান্ড আদার হোম অ্যাপ্লায়েন্সেস। তো এর উপরে বেসিক ফান্ডাটা আজকে দেব, কারণ এটা শুরু হওয়ার আগেই আমাদেরকে জানতে হবে যে আসলে যে জিনিসটা পড়ছি, যেটার উপর পুরো জিনিসটা ইলেকট্রিসিটি, তো এই জিনিসটা আসছে কোথা থেকে, তার ইন্ট্রোডাকশান কি, আসলে ইলেকট্রিসিটিটা কি, হোয়াট ইজ ইলেকট্রিসিটি, এর সোর্সটা কি, কোথা থেকে পাওয়া গেছে বা কি করে হলো, সোর্স অফ ইলেকট্রিসিটি, কি করে ইলেকট্রিসিটি থেকে আমরা বিভিন্ন জিনিসগুলো পাই। যেমন ধরো, ইলেকট্রিসিটি কি কাজে লাগছে, তার মানে কি ইলেকট্রিসিটিকে আমরা ইউজ করছি কোনোভাবে, তাই তো। তো এরপর আসছে যে অ্যাটম, চার্জ, ফ্লো অফ চার্জ, কন্ডাক্টর, ইনসুলেটর, কী ধরনের ইলেকট্রিসিটি আছে। অ্যাটম, চার্জ, ফ্লো অফ চার্জ, এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না আসলে ইলেকট্রিসিটিটা কোথা থেকে উৎপন্ন হলো। তো প্রথম আমি আসছি আমাদের ইন্ট্রোডাকশানে, ঠিক আছে। সো ইন্ট্রোডাকশানের আগে আমি বলে দিই যে ইন্ট্রোডাকশান বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম যে ইলেকট্রিসিটিটা, যেটা আজকের জীবনে বিজ্ঞানের সবচেয়ে বড় অবদান। ইলেকট্রিসিটি ছাড়া আমরা আজকালকার দিনে কিছুই ভাবতে পারি না, তাই তো। তো সুতরাং সেই ইলেকট্রিসিটিটা প্রথম কোথা থেকে বা কিভাবে উৎপন্ন হলো বা কিভাবে আসলো, তোমরা অলরেডি জানো যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলে একজন এই ইলেকট্রিসিটিটার আবিষ্কার করেছিল প্রথম। তো যাই হোক, এর ডিটেলসে যাচ্ছি না আমি আজকালকার দিনে আমরা ইলেকট্রিসিটি ছাড়া আর কিছুই ভাবতে পারি না। মানে সমস্ত জিনিস আমরা যা যা ইউজ করি, টিভি, মোবাইল, ফ্যান, ফ্রিজ, ওয়াশিং মেশিন, সব কিছু ইলেকট্রিসিটিতে চলে। তাহলে ইলেকট্রিসিটি ছাড়া কিছু ভাবা যায় না। এই ইলেকট্রিসিটি হলো এক রকমের এনার্জি বা শক্তি, ঠিক আছে। এই ইলেকট্রিসিটি হলো এক ধরনের এনার্জি বা শক্তি। এবার এই যে শক্তিটা, এই শক্তিটাকেই আমরা ইউজ করছি। এবার এটা কি ধরনের শক্তি? এটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি শক্তি বলা হয়। কেন বলা হয়? তাহলে প্রাইমারি শক্তিটা কি? তাহলে একটা আছে প্রাইমারি, আর একটা হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ডারি। এই সেকেন্ডারি শক্তিটাকে বলা হয় ইলেকট্রিসিটি। কেন বলা হচ্ছে? আচ্ছা, আমরা কি আমাদের জীবনে দেখতে পাই যে ইলেকট্রিসিটিটা এমনি হঠাৎ করে পেয়ে যাই, বা যে কোনো জায়গায় আমরা ইলেকট্রিসিটিটা পেতে পারি? ইলেকট্রিসিটিকে আমাদের প্রডিউস করতে হয়, তৈরি করতে হয়। কার থেকে তৈরি করতে হয়? যে প্রাইমারি এনার্জিগুলো আছে তার থেকে আমরা এই ইলেকট্রিসিটিটাকে তৈরি করি। তাই জন্য এটাকে বলা হয় সেকেন্ডারি এনার্জি। আর আগেরটা, আর প্রাইমারি এনার্জি কোনগুলো? যার থেকে আমরা ইলেকট্রিসিটিগুলোকে তৈরি করি। যেমন যেমন আমরা হাইড্রো ইলেকট্রিসিটি, মানে জলপ্রপাতকে কাজে লাগিয়ে আমরা ইলেকট্রিসিটি তৈরি করি, ঠিক আছে। যেমন আমরা হচ্ছে গিয়ে সোলার প্যানেলের সাহায্যে সোলার এনার্জিকে কাজে লাগিয়ে আমরা ইলেকট্রিসিটি তৈরি করি। তারপরে ধরো আরও আছে, যেমন আমাদের বায়ুচালিত একটা ইলেকট্রিসিটি, যেমন উইন্ড এনার্জিকে কাজে লাগিয়ে করি। যে সমস্ত জায়গায় প্রচুর হাওয়া হাওয়া হয় সেই জায়গা থেকে উইন্ড এনার্জিকে কাজে লাগিয়ে করি। তাহলে আমাদের প্রাইমারি এনার্জিগুলো কি কি হলো? মোটামুটি অনেক কিছু আছে, তাও সোলার এনার্জি, সৌরশক্তি, তারপরে হচ্ছে গিয়ে ধরো উইন্ড এনার্জি, বায়ুচালিত শক্তি, তারপরে হাইড্রো হাইড্রো এনার্জি, যেটা জল
শক্তি। তাছাড়া আজকালকার দিনে বা এগুলোকে ন্যাচারাল রিসোর্সেসও বলে, যার কোনো শেষ নেই, ঠিক আছে। এই এনার্জিগুলো থেকে আমি কাজে লাগিয়ে কিন্তু কোনো না কোনোভাবে আমরা কি তৈরি করতে পারি, ইলেকট্রিসিটিটাকে তৈরি করতে পারি, ঠিক আছে। এইবার আরেকটা কথা, আরও অনেক কিছু রিসোর্সেস আছে এখন নতুন নতুন যেগুলো হচ্ছে। তারপরে নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে আমরা করতে পারি, তারপরে বায়োগ্যাস দিয়ে কিছু তৈরি হয় ইলেকট্রিসিটি, ঠিক আছে। সমস্ত রকমভাবে এরকম প্রচুর। তাহলে আমাদের প্রথম ইলেকট্রিসিটি আসছে হচ্ছে এক ধরনের এনার্জি বা শক্তি, ঠিক আছে, প্রথম আমরা যেটা জানি। হ্যাঁ, পরবর্তীকালে আমি এটাকে আরও ডিটেলসে নিয়ে যাব যে ইলেকট্রিসিটি আসলে কি, যখন আমি অ্যাটমের পোর্শনটা দিয়ে যাব। কিন্তু এখন আমাদের প্রথম ধাপে আমরা যেটা জানলাম, ইলেকট্রিসিটি একটা শক্তি, যে শক্তিটা কি না নিজে থেকে তৈরি হচ্ছে না, নিজে থেকে আমরা পাচ্ছি না। সূর্যের আলো যেমন আমরা ন্যাচারালি পাই, সেরকম কিন্তু পাচ্ছি না, তাকে কি করতে হয়, আমাদেরকে তৈরি করতে হয়। সে কী, তাই জন্য সেটা কি বলা হয়, সেকেন্ডারি শক্তি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইলেকট্রিসিটি হলো এবার আমরা চলে আসছি যে হোয়াট ইজ ইলেকট্রিসিটি, মানে এক্স্যাক্টলি ইলেকট্রিসিটি মানে কি, ঠিক আছে। তার আগে আমরা একটু জেনে নেব আমাদের অ্যাটমের মধ্যে কি কি আছে। তাহলে আমরা একটা অ্যাটম বা পরমাণুকে আঁকছি। এই হচ্ছে আমাদের পরমাণু, যার মধ্যেখানে কি থাকে, পজিটিভ চার্জ, মানে প্রোটন, আর নিউট্রনও থাকে। নিউট্রনে কোনো চার্জ থাকে না, তাই প্রোটনকেই নিচ্ছি। আর তার চারিপাশকে বিভিন্ন কক্ষে ঘুরে বেড়ায় কে, ইলেকট্রন। এবার তুমি দেখো, এটা এটা খুব নর্মাল জিনিস যে এই যে পজিটিভ চার্জটা মাঝখানে আছে, তার সবচেয়ে বেশি আকর্ষণ ক্ষমতা কিন্তু তার কাছের কক্ষের যে ইলেকট্রনগুলো আছে তার উপর। এই কক্ষের যে ইলেকট্রন আছে তার উপর তার আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, কারণ আমরা জানি যে পজিটিভ নেগেটিভকে একটা আকর্ষণ করে চলে। তাহলে এই পজিটিভটা এই নেগেটিভকে সবচেয়ে বেশি আকর্ষণ করে চলছে। এরপর এর আকর্ষণ ক্ষমতা এর উপরে আরেকটু কমছে, আর সবচেয়ে যে বহিস্থ কক্ষে যে ইলেকট্রনগুলো আছে তার উপর কিন্তু সবচেয়ে কম আকর্ষণ ক্ষমতা থাকে, কার না, পজিটিভ চার্জে, তাই তো। তাহলে আমরা একটা পরমাণুকে যদি দেখি, পরমাণু হচ্ছে গিয়ে যে কোনো মৌলের অতি ক্ষুদ্রতম কণা। পরমাণু হলো কোনো মৌলের অতি ক্ষুদ্রতম কণা। আগে বলা হতো যে পরমাণু অবিভক্ত, মানে একে ভাঙা যায় না, কিন্তু পরবর্তীকালে জানা গেছে যে পরমাণুকেও ভাঙা যায়, আর সেটি তৈরি হয় প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন নিয়ে। তাহলে পরমাণু কী কী দিয়ে তৈরি, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন দিয়ে। এই প্রোটন আর নিউট্রন থাকে একদম পরমাণুর মাঝখানে, যাকে আমরা বলি নিউক্লিয়াস। প্রোটন আর নিউট্রনকে নিয়ে আমরা নিউক্লিয়াসও বলি। আর তার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে কে, ইলেকট্রন, বিভিন্ন কক্ষপথে। এই কক্ষপথগুলোর নামও দেওয়া হয় কে, এল, এম, এরকম করে। কে কক্ষে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, এল কক্ষে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, এম কক্ষেও ঘুরে বেড়াচ্ছে। তো আমি যেটা বললাম, পজিটিভের সঙ্গে নেগেটিভের একটা নর্মাল আকর্ষণ থাকে, আমরা জানি। তাহলে এই যে মাঝখানে যে প্রোটনটা আছে, যেটা পজিটিভ চার্জ, সে ইলেকট্রনকে আকর্ষণ করছে,
এবার তার প্রতি আকর্ষণটা কি হবে? এই যে সবার কে কক্ষের যে ইলেকট্রন আছে তার প্রতি আকর্ষণ খুব বেশি হবে, কারণ সে তার সবচেয়ে কাছে আছে, তার উপর তার প্রভাব অনেক বেশি। এবার যত দূরে যেতে যাচ্ছে তার উপর প্রভাব কমছে। এইবার তার মানে এম কক্ষে যে ইলেকট্রনগুলো আছে তার উপর কিন্তু প্রভাবটা কম। এবার সেহেতু দেখা যাচ্ছে কি যে এই যে পরমাণুর সঙ্গে বা অ্যাটমে এই যে সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো খুব সহজেই ফ্রি হতে পারে বা মুক্ত হতে পারে। কখন? যদি তাকে কোনো ব্যাটারির সঙ্গে লাগানো হয় বা তার উপর কোনো বল প্রয়োগ করা হয়। ব্যাটারিতে আমি যাচ্ছি না, যদি তার উপর কোনোভাবে কোনো বল প্রয়োগ করা হয় তাহলে এই ইলেকট্রনটা খুব সহজেই মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে যাওয়া মানে কি? ফ্রি ইলেকট্রন হয়ে গেল। এই যে ফ্রি ইলেকট্রনটা আছে, ঠিক আছে, এই ফ্রি ইলেকট্রনটা কি করতে পারে? আমাদের কন্ডাক্টরের মধ্যে দিয়ে বা তারের মধ্যে দিয়ে চলাফেরা করতে পারে। এই তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন প্রবাহ করতে পারে বা চলাফেরা করতে পারে তখনই আমরা তাকে কি বলি? কারেন্ট বলি। ঠিক আছে, তখনই আমরা বলি কি? ইলেকট্রিক ফ্লো করছে। ঠিক আছে, তাহলে আমাদের কি আসলো? যে আমাদের সর্ববহিস্থ কক্ষে কক্ষে যে ইলেকট্রনগুলি থাকে তার উপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে কম। তাই যে কোনো বল প্রযুক্ত হলে সেটি সহজেই মুক্ত হয়ে যায়। আর এই মুক্ত ইলেকট্রন তারের মধ্যে দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারে। এবার ইলেকট্রন যখনই এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছে তখনই আমরা কি বলবো? তাহলে কারেন্ট ফ্লো করছে, তাই তো? তাহলে যদি ইলেকট্রন এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া শুরু করে তাহলে আমরা বলবো যে কারেন্ট ফ্লো করছে। তাহলে কারেন্টের ফ্লো মানে কি? কারেন্ট মানে কি? তাহলে ইলেকট্রনের প্রবাহকে কারেন্টের বা তড়িৎ প্রবাহ বলে। আচ্ছা, এবার আসছি যে এই যে আমি বললাম যে কোনো একটা বল প্রয়োগ করলেই হচ্ছে, তো সেটা কিভাবে হচ্ছে? ঠিক আছে, যেমন ধরো এখানে একটা তার আছে, আমি যেটা বললাম প্রচুর তার মধ্যে বহিস্থ কক্ষপথে একটা দুটো করে ইলেকট্রন আছে। এবার তাকে যদি আমি কোনো ব্যাটারির সাথে লাগিয়ে দিই, তা এখানে অনেক মুক্ত ইলেকট্রন আছে, তাকে যদি আমি কোনো বহিস্থ ব্যাটারির সাথে লাগিয়ে দিই তাহলে এই ইলেকট্রনগুলো ব্যাটারি পজিটিভের দিকে আকর্ষিত হবে। তাহলে ইলেকট্রনগুলো ব্যাটারি পজিটিভের দিকে যাচ্ছে, আবার এখানে যে নেগেটিভ আছে সেখান থেকে আবার চলে যাচ্ছে। তার মানে এভাবে আমাদের তড়িতের প্রবাহ হচ্ছে, তাই বলা হয় ইলেকট্রনের প্রবাহকেই তড়িৎ প্রবাহ বলে। ঠিক আছে, এবার
আমাদের এই যে বিদ্যুৎ, তার মানে আমাদের কিন্তু যেটা কারেন্ট, ঠিক আছে, বা বিদ্যুৎ, আমি প্রথমেই বলা শুরু করেছিলাম এটা কি এক রকমের শক্তি, তাই তো। তড়িৎ হচ্ছে গিয়ে, ইলেকট্রিসিটি ইজ এ এনার্জি, একটা ধরনের এনার্জি, ঠিক আছে। কি এনার্জি না, সেকেন্ডারি এনার্জি। তাহলে এই এনার্জিটাকে আমরা এবার কি কাজে লাগাচ্ছি, আমি কেন মাঝখানে কারেন্টটা একটু বলে নিলাম, কারণ না বলে আমি কি করে বোঝাবো যে এটা একটা থেকে আরেকটাতে ট্রান্সফার হচ্ছে। মানে কি, এই যে আমাদের যে বিদ্যুৎ শক্তিটা, ঠিক আছে, এই ইলেকট্রনের প্রবাহটাই কি হচ্ছে আমরা কাজে লাগাচ্ছি বিভিন্ন জায়গায়। কীরকম কাজে লাগাচ্ছি, কখনো যেমন ধরো আমরা তড়িৎ শক্তি, এই তড়িৎ শক্তি কিভাবে পরিবর্তিত হচ্ছে যখন একটা বাল্বের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা আমাদের কি হয়ে গেল, এই তড়িৎ শক্তিটা যেইমাত্র বাল্বের মধ্যে ঢুকলো সেটা কিন্তু হয়ে গেল হচ্ছে গিয়ে লাইট এনার্জি বা আলোক শক্তি, ঠিক আছে। আবার এই তড়িৎ শক্তিটা যখন একটা হচ্ছে গিয়ে তুমি হিটারের মধ্যে পাঠাচ্ছ, ঠিক আছে, হিটারের মধ্যে দিয়ে পাঠাচ্ছ, মানে কিছু গরম করো, ইস্ত্রি পাঠাচ্ছ, তখন সেটা কি শক্তিতে পরিণত হলো, সেটা শক্তিতে পরিণত হচ্ছে গিয়ে তোমার তাপ শক্তি, ঠিক আছে। আবার এই তড়িৎ শক্তি থেকে আরও আমরা কি কি শক্তি পেতে পারি, তড়িৎ শক্তি থেকে পরিবর্তন হচ্ছে যেমন টেলিফোনে তৈরি হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে ম্যাগনেটিক শক্তি, ঠিক আছে, বা চৌম্বক শক্তি। কীরকমভাবে হচ্ছে দেখো, তড়িৎ শক্তিটা যখনই তোমরা সুইচ অন করো তখনই কিন্তু আলো জ্বলে ওঠে। মানে কি, সুইচ অন করা মানে কি, তুমি ইলেকট্রনের প্রবাহ স্টার্ট করে দিচ্ছ বা তড়িতের প্রবাহ তার মধ্যে দিয়ে স্টার্ট করে দিচ্ছ। সেই তড়িৎ প্রবাহ কী হয়ে গেল, বাল্বের মধ্যে গেল। বাল্বের মধ্যে কি আছে, ফিলামেন্ট আছে। সেই ফিলামেন্টকে প্রচণ্ড উত্তপ্ত করলো। সেই ফিলামেন্ট যে উত্তপ্ত হয়ে গেল তখন কি দিল, সেটা একটা আলো দিল, সাদা আলো। সেই সাদা আলোই কিন্তু আমরা দেখতে পাই। আবার কি হচ্ছে, তুমি যখনই ইস্ত্রিটা চালাচ্ছ, ইস্ত্রির মধ্যে কি থাকে, ইস্ত্রিতে তুমি চালাচ্ছ, ইস্ত্রির মধ্যে কি থাকে, কতগুলো তার থাকে, সেই তারগুলো প্রচণ্ড গরম হয়ে যায়। সেই গরমটাই আমরা কি করি, জামা কাপড়টাকে আমরা প্রেস করতে পারি বা ইস্ত্রি করতে পারি। তো এইভাবে কি হচ্ছে, তড়িৎ শক্তি বিভিন্ন শক্তিতে পরিবর্তন হচ্ছে। এটাকে আমরা কি বলতে পারি, আমার প্রথম পয়েন্টে লেখা ছিল একটা এনার্জি ট্রান্সফরমেশন। তাহলে এনার্জি ট্রান্সফরমেশন মানে কি, এনার্জি পরিবর্তিত হওয়া। এইভাবে তড়িৎ শক্তি বিভিন্ন শক্তিতে পরিবর্তিত হচ্ছে। আমি এখানে আরও একটা ছবি এঁকেছিলাম, ঠিক আছে, এখানে ছবি এঁকেছিলাম যে কেমিক্যাল এনার্জি থেকে দেখো, গাড়ির ব্যাটারি বিভিন্ন জায়গা, গাড়ির ব্যাটারির মধ্যে যাচ্ছে বা গাড়ির মধ্যে যাচ্ছে যেসব যন্ত্রাংশ আছে, সেখানে কি হচ্ছে, কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে হচ্ছে। আবার তার সাহায্যে কি হচ্ছে, গাড়ি চলা শুরু করছে। এবার গাড়ি চলছে, চলছে মানে কি, সেটা কি এনার্জি হচ্ছে, কাইনেটিক এনার্জি, ঠিক আছে। আবার ধরো কেমিক্যাল এনার্জি দিয়ে তুমি বিভিন্ন হচ্ছে গিয়ে পাওয়ার স্টেশনে যাচ্ছে, সেখান থেকে তুমি হচ্ছে কি ব্যাটারির সাহায্যে বিভিন্ন পাওয়ার স্টেশনে সেখানে গেল, সেখানে আবার কি তৈরি হলো, তড়িৎ তৈরি হলো। সেই তড়িতের সাহায্যে কি হচ্ছে, লাইট জ্বলছে, টিভি চলছে। আবার ধরো সেখান থেকে আবার রকেট চলে, ঠিক আছে, রকেট চলা মানে মেকানিক্যাল। এবার ধর এভাবে বিভিন্ন শক্তিগুলোর পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এতক্ষণ আসলাম হচ্ছে গিয়ে কি, এনার্জি ট্রান্সফরমেশন কী করে হলো। আর সোর্সেস অফ এনার্জিটা আমি প্রথমেই একটুখানি বলে দিয়েছিলাম যে কি করে সোর্স পাওয়া যায়। যেমন হচ্ছে গিয়ে আমি বলেছিলাম এটা প্রাইমারি এনার্জিগুলো থেকে আমরা হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটিটা তৈরি করি। আচ্ছা, তাহলে আপাতত আমরা কি কি পড়লাম, পড়লাম যে প্রথম জিনিসটা যেটা পড়লাম সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি একটা শক্তি,
কী ধরনের শক্তি? সেকেন্ডারি শক্তি। প্রাইমারি শক্তি হচ্ছে সোলার এনার্জি, উইন্ড এনার্জি, হাইড্রো এনার্জি, এইগুলো থেকে আমরা তৈরি করি। কী করে তৈরি করি? সোলার এনার্জি, যেমন সোলার প্যানেলকে আমরা সৌরশক্তিটাকে ধরি। সোলার প্যানেল থাকে কতগুলো, হয়তো দেখেছো তোমরা রাস্তাঘাটে এরকম সোলার প্যানেল বসানো থাকে, সেখানে সৌরশক্তিটাকে ধরা হয়, পরে সেটাকে ওই সোলার প্যানেলের সাহায্যে তড়িৎ শক্তি তৈরি করি। বায়ুচালিত শক্তি, যে সমস্ত জায়গায় পুরো ফাঁকা থাকে সেখানে প্রচণ্ড জোরে বায়ু গেলে উইন্ড মিল বলে থাকে, সেগুলো খুব জোরে চলে, তার সাহায্যে জেনারেটর চালিয়ে আবার তড়িৎ শক্তি তৈরি করি। হাইড্রো ইলেকট্রিসিটি তোমরা ভীষণ দেখেছো, অনেক জায়গায় দেখেছো, প্রচণ্ড জোরে জলের বাঁধটাকে খুলে দেওয়া হয়, জল তখন প্রচণ্ড জোরে ঘুরে আসে, ডায়নামোকে ঘোরায়, তারপরে জেনারেটরের সাহায্যে তড়িৎ শক্তি। এবার আমরা পড়েছিলাম অ্যাটম। অ্যাটমে কী কী থাকে? 3 ধরনের জিনিস থাকে, সরি, ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে গিয়ে নিউট্রন। এক্সকিউজ মি। আচ্ছা, ইলেকট্রন আর প্রোটন আর নিউট্রন একদম মাঝখানে থাকে, যেটা নিয়ে আমরা নিউক্লিয়াস তৈরি, আর তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ইলেকট্রন, ঠিক আছে? এবার যে সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে তার উপর তার আকর্ষণ বল সবচেয়ে কম থাকে, তাই সেগুলো হয়ে যায় হচ্ছে গিয়ে সেগুলোকে সহজেই কোনো বল প্রয়োগ করলে বা কোনোভাবে তার উপর একটা ফোর্স দেওয়া যায় যদি, তাহলে সেটা কী করতে পারে? এক জায়গা থেকে আরেক জায়গায় চালিত হতে পারে। এবার যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় চালিত হচ্ছে, তার মানেই তখন আমরা কি বলছি? তড়িৎ চালিত হচ্ছে। তাহলে ইলেকট্রনের প্রবাহকেই তড়িৎ বলা হয়। এতটুকু অবধি হয়ে গেল আমাদের। আচ্ছা, এবার আসছি হচ্ছে গিয়ে কন্ডাক্টর, ইনসুলেটর। আমরা যখন কারেন্ট পড়ে নিয়েছি তখন এখন বলাই যায় কন্ডাক্টর কি আর ইনসুলেটর কি। অ্যাকচুয়ালি আমরা যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, তড়িৎ প্রবাহের ভিত্তিতে পদার্থকে দুভাগে ভাগ করতে পারি। এক নম্বর কন্ডাক্টর বা পরিবাহী। পরিবাহী কথাটার মধ্যেই আছে। অ্যাকচুয়ালি কী হয়, পরিবাহী যেগুলো হয় নর্মালি ধাতব পদার্থ দিয়ে তৈরি হয়। যে কোনো ধাতুর মধ্যে তুমি দেখবে, যে কোনো ধাতুর মধ্যে না অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে, ঠিক আছে? বা বহিস্থ কক্ষপথে তাদের ইলেকট্রন সংখ্যা একটা বা দুটো থাকে। এবার সুতরাং একটা বা দুটো হচ্ছে গিয়ে সবচেয়ে বহিস্থ কক্ষপথে একটা বা দুটো ইলেকট্রন থাকে, বা হচ্ছে গিয়ে কী হয়, সবচেয়ে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে। এবার যদি মুক্ত ইলেকট্রনের সংখ্যা যেহেতু বেশি আছে, যখনই তাকে ব্যাটারির সঙ্গে যোগ করা হচ্ছে, সঙ্গে সঙ্গে কী হচ্ছে, ইলেকট্রনগুলি পরিবহন করা শুরু করে বা চলাচল করা শুরু করে। মানে এক কথায় পরিবাহী যে পদার্থের মধ্যে দিয়ে সহজেই ইলেকট্রন চলাচল করতে পারে তাকে পরিবাহী বলে। যেমন তামা, অ্যালুমিনিয়াম, যে কোনো ধাতব পদার্থ। দেখা যায় যে এগুলোতে অল্প ব্যাটারির সাহায্যে যদি এগুলো লাগানো হয়, মানে অল্প শক্তি দিলেই এর মধ্যে দিয়ে তড়িৎটা প্রবাহিত হচ্ছে ইলেকট্রন, কারণ এতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে, বা এদের বাইরের কক্ষপথে দেখা যায় একটা বা দুটো ইলেকট্রন আছে যা সহজেই মুক্ত হয়ে যেতে পারে একটু বল পেলেই, একটু ফোর্স পেলেই। কিন্তু ইনসুলেটর বা অন্তরক, যে পদার্থের মধ্যে দিয়ে সহজেই ইলেকট্রন প্রবাহিত হতে পারে না।
যেমন কাঠ, প্লাস্টিক, প্রভৃতি। কাঠ বা প্লাস্টিককে দেখা যায় তুমি যতই তার সঙ্গে ব্যাটারি লাগাও না কেন, ব্যাটারি ভোল্টেজ যতই বেশি দাও না কেন, তাতে কিন্তু যায় না। কারণ ওর যে বাইরের কক্ষে যে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন বা ওর বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো সহজে প্রোটনের আকর্ষণ ক্ষমতা থেকে বেরোতে পারে না। যতক্ষণ না প্রোটনের আকর্ষণ ক্ষমতা থেকে কোনো ইলেকট্রন বেরোতে না পারছে ততক্ষণ তো সে হবে না। কারণ আমি এখানে দেখালাম প্রথমেই যে একটা তারের মধ্যে দিয়ে অ্যালুমিনিয়াম তার ধরো, কিছু ধরো, তো অ্যালুমিনিয়াম তারের অ্যাটমের সর্ববহিস্থ কক্ষে ধরো যে ইলেকট্রনটা আছে, তিনটে থাকে, আচ্ছা, তাদের আকর্ষণ কিন্তু এই পজিটিভ চার্জের কিন্তু তাদের উপর আকর্ষণ বল একটু কম হয়। আর সেহেতু এরা সহজেই মুক্ত হতে পারে। যখনই এই ব্যাটারির পজিটিভ চার্জ দিচ্ছি সেক্ষেত্রে এই পজিটিভ চার্জের থেকে অনেক বেশি ওদেরকে আকর্ষণ করছে। এদের ভেতরে যে পজিটিভ চার্জটা আছে, অ্যালুমিনিয়ামের মধ্যে যে পজিটিভ চার্জ আছে, প্রোটনের যে পজিটিভ চার্জটা আছে, তার যে শক্তিতে এদেরকে ধরে রাখবে তার থেকে অনেক বেশি বল প্রয়োগ করে এদেরকে নিজের দিকে টেনে আনছে। কিন্তু কাঠ বা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। ঠিক আছে, এবার আমরা এতক্ষণ ধরে ইলেকট্রিসিটি পড়লাম। ইলেকট্রিসিটি, এবার আমরা একটু জানি যে টাইপস অফ ইলেকট্রিসিটি কী হয়। এটা তো আমি বললাম যে পরিবহনের ক্ষমতার উপর নির্ভর করে আমরা হচ্ছে গিয়ে পদার্থকে দুভাগে ভাগ করতে পারি, কিন্তু আমাদের ইলেকট্রিসিটি কয় রকমের হয়।